এবার আমরা আলোচনা করব ভোগের জীবনচক্র উপসিদ্ধান্ত। ভোগের জীবনচক্র উপসিদ্ধান্তটি আলোকপাত করেন মডিগ্লিয়ানি, ব্লুমবার্গ, অ্যান্ড্রু। এই তিনজনের নামের অদ্যাক্ষর ব্যবহার করে জীবনচক্র উপসিদ্ধান্তটিকে MBA উপসিদ্ধান্ত বলা হয়। যেহেতু এখানে এই অপেক্ষকটি জীবনচক্র উপসিদ্ধান্তটি প্রণয়ন করেন মডিগ্লিয়ানি, ব্লুমবার্গ, অ্যান্ড্রু। মডিগ্লিয়ানির M, ব্লুমবার্গের B আর অ্যান্ড্রুর A, এই তিনটা ব্যবহার করে এটাকে MBA উপসিদ্ধান্ত বলা হয়। তত্ত্বের মূল বক্তব্য দেখি আমরা। তাদের মধ্যে মানুষের জীবনের তিনটি পর্যায় রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্কের ভিত্তিতে বলা যায় যে সমগ্র জীবনের আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। অর্থাৎ তারা বলছেন যে মানুষের জীবনের তিনটি পর্যায় রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তিনটা পর্যায়ে আয় এবং ভোগ ব্যয় সমান। আয় এবং ভোগ ব্যয় তিনটা পর্যায় মিলে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক। আমরা যদি এই তত্ত্বটার একটু ব্যাখ্যা দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা ব্যাখ্যা দেখি। তত্ত্বের ব্যাখ্যা। তাদের মতে মানুষের জীবনের তিনটি পর্যায় রয়েছে, যেমন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। মানুষের জীবনের পর্যায় কয়টা? তিনটা, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়। প্রথম জীবন বলতে হচ্ছে যখন আমাদের কাজ থাকে না বা আমরা কোনো কাজে করি না, কর্ম থাকে না। দ্বিতীয় পর্যায় হচ্ছে কর্মজীবন, আর তৃতীয় পর্যায় হচ্ছে কর্মজীবন থেকে যখন আমরা অবসর নিই। তাহলে প্রথম আমাদের যখন কর্ম থাকে না বা আমরা কাজে প্রবেশ করি না, তখন আমাদের আয় থাকে না, ওই সময় ভোগ করতে হয়, যেটা ঋণ করে ভোগ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে আমরা কর্ম করি বা কাজ করি, ওই সময় আমাদের কিন্তু আয় থাকে। তাহলে এই যে আয় থাকে, ওই সময় আয়টা বেশি থাকে। আমরা যা ভোগ করি সেই ভোগ তুলনায় আয় বেশি থাকে। ফলে ওই পর্যায়ের একটা অংশ সঞ্চয়, অতীতের যে ঋণ করে ভোগ করছি সেটার জন্য ঋণ পরিশোধ করি, আর একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। জীবনের তৃতীয় পর্যায়ে যখন আমরা কর্মে নিযুক্ত না বা আমাদের কাজ থাকে না, তখন কিন্তু আমাদের ভোগ করতে হয়। তাহলে ওইখান সময় আমরা জীবনের দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয়টা করছি সেই সঞ্চয়টা থেকে ভোগ করি। এবার দেখি জীবনের তিনটা পর্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে। জীবনের প্রথম পর্যায়ে আয় অপেক্ষায় ব্যয় বেশি থাকে বলে এ পর্যায়ে মানুষ ঋণ করতে হয়। জীবনের দ্বিতীয় পর্যায়ে আয় অপেক্ষায় ব্যয় কম থাকে, তাই উদ্বৃত্ত আয়ের একটি অংশ জীবনের প্রথম পর্যায়ে ঋণ পরিশোধ করে এবং বাকি অংশ শেষ জীবনের জন্য সঞ্চয় করে। তাহলে আমরা দেখলাম জীবনের দ্বিতীয় পর্যায়ের আয়টা তিনটা অংশে বিভক্ত হয়ে যাবে। একটা ওই সময় ভোগ করব, আর একটা অতীতের ঋণ পরিশোধ করবো, আর একটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। জীবনের তৃতীয় পর্যায়ে আয় অপেক্ষায় ব্যয় বেশি থাকে, যখন অতীতের সঞ্চয় দিয়ে ঘাটতি পূরণ করা হয়। অর্থাৎ জীবনের তৃতীয় পর্যায়ে কিন্তু আবার আয় অপেক্ষায় ব্যয়টা বেশি থাকে। এই অতিরিক্ত ব্যয়টা পূরণ করার জন্য আমরা দ্বিতীয় পর্যায়ের যে সঞ্চয় সেটা কিন্তু ব্যয় করি। এভাবে তাদের মতে মানুষের জীবনের তিনটা পর্যায় রয়েছে। এই তিনটা পর্যায়ে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক। অর্থাৎ প্রথম পর্যায়ে আয় বেশি, আয় কম, ব্যয় বেশি। দ্বিতীয় পর্যায়ে ব্যয় কম, আয় বেশি। তৃতীয় পর্যায়ে আবার ব্যয় বেশি, আয় কম। অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ে কিন্তু মানুষের জীবনের সাথে আয়ের ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক। কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের আয় এবং মোট আয় এবং মোট ভোগ ব্যয় কিন্তু পরস্পর সমান হবে। বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে আয় এবং ভোগ ব্যয় দেখানো হচ্ছে। সি প্রাইম, এই রেখাটা হচ্ছে ভোগ রেখা, দীর্ঘমেয়াদী ভোগ রেখা। যেখানে দীর্ঘমেয়াদী ভোগ রেখাটা দেখাচ্ছে বাম হতে ডান দিকে কিন্তু একটু ঊর্ধ্বগামী, তার মানে হচ্ছে সমগ্র জীবনব্যাপী ভোগের পরিমাণটা আস্তে আস্তে একটু বৃদ্ধি পাবে। এবার আমরা একটু আয় রেখাটা দেখি। এটা হচ্ছে আয় রেখা। এই হচ্ছে জীবনের প্রথম পর্যায়ে, যেখানে দেখলাম ভোগ এই পরিমাণ কিন্তু আয় এই পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ ঘাটতি থাকে। দ্বিতীয় পর্যায়ে এই, আর তৃতীয় পর্যায়ে এটার আমরা নাম দিলাম EHG, অর্থাৎ EHG, এই যে রেখাটা এটা হচ্ছে আয় রেখা। আমরা দেখলাম যে আজীবনব্যাপী ভোগটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আয় রেখা যেটা সেটা দিয়ে দেখলাম যে জীবনের এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়। জীবনের প্রথম পর্যায়ে আয় এই, কিন্তু ভোগ ব্যয় এই, অর্থাৎ এই পরিমাণ অতিরিক্ত ঘাটতি থাকে যেটা ঋণ করে ভোগ করতে হয়। আর জীবনের দ্বিতীয় পর্যায় হচ্ছে ভোগ এইটুকু হচ্ছে ভোগ, কিন্তু আয় হচ্ছে এইটুকু। অর্থাৎ এই যে অতিরিক্ত আয় থাকে, এই অতিরিক্ত আয়টা একটা অতীতের ঋণ পরিশোধের জন্য ব্যয় করি, আর একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। জীবনের তৃতীয় পর্যায় যেটা, অর্থাৎ T2 T3 টাইম, এটা হচ্ছে জীবনের তৃতীয় পর্যায়। এখানে দেখি আমাদের আয় হচ্ছে এইটুকু,
এই যে এইটুকু হচ্ছে আয়, কিন্তু ভোগ কতটুকু, এই যে এইটুকু হচ্ছে ভোগ। তাহলে এই যে পর্যায়টা, এই যে অতিরিক্ত ভোগটা, এই অতিরিক্ত ভোগের ব্যয় যেটা, এই ভোগ ব্যয়টা পূরণ করি কিভাবে? ভবিষ্যৎ অতীতের যে সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে এই ভোগটা পূরণ করি। তাহলে আমরা এই চিত্রটার ব্যাখ্যা কিভাবে দেব? এখানে শুরু করবো এরকম যে চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে আয় এবং ভোগ ব্যয় দেখানো হচ্ছে। সি প্রাইম হচ্ছে ভোগ রেখা, যেটা সমগ্র জীবনব্যাপী হচ্ছে বৃদ্ধি পায়, যার কারণে এটা ডান হতে বাম দিকে একটু ঊর্ধ্বগামী। আর জি হচ্ছে আয় রেখা। ও টি1 হচ্ছে জীবনের প্রথম পর্যায়ে, যেখানে আয়ের তুলনায় ভোগ ব্যয় বেশি থাকে, ফলে মানুষ ঋণ করে ভোগ করতে হয়। টি2 টি3 হচ্ছে জীবনের দ্বিতীয় পর্যায়, যেখানে মানুষের আয় থাকে, আয়ের তুলনায় ভোগ ব্যয়টা কম থাকে, ফলে এই যে অতিরিক্ত আয় থাকে, এই অতিরিক্ত আয়টা অতীতের ঋণ পরিশোধের জন্য একটা ব্যয় করে আর ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় করে। জীবনের তৃতীয় পর্যায়ে যখন মানুষের আয়টা কম থাকে কিন্তু ভোগ ব্যয়টা বেশি থাকে, এই পর্যায়ে মানুষ অতীতের যে ঋণ সঞ্চয় সেই সঞ্চয় থেকে ভোগ করে। এভাবে আমরা চিত্রের ব্যাখ্যা দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি জীবনের প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আলাদা করে লিখে ছোট করে ব্যাখ্যা দিই, তাহলে সেটা আরো সুন্দর হবে। এভাবে আমরা জীবনচক্র উপসিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারি। এবার আমরা দেখব হচ্ছে জীবনচক্র উপসিদ্ধান্তের সমালোচনা। জীবনচক্র উপসিদ্ধান্তটি অনেকগুলো দৃষ্টিকোণ থেকে সমালোচনার শিকার হয়েছে। আমরা একটু দেখি কি কি সমালোচনার শিকার হয়েছে। প্রথম সমালোচনা হচ্ছে ভোগের পরিকল্পনা। জীবনচক্র উপসিদ্ধান্তে বলা হয়েছে যে মানুষের যে ভোগের, জীবনব্যাপী যে ভোগের পরিকল্পনা করে, এই পরিকল্পনা আসলে সবাই করতে পারে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই চক্রটি সমালোচনার শিকার হয়েছে। এরপর হচ্ছে উত্তরাধিকার। জীবনচক্র উপসিদ্ধান্তে যে 3টি পর্যায়ের কথা বলা আছে, সেই পর্যায়ের মধ্যে যে উত্তরাধিকার সূত্রে মানুষ সম্পদ পেতে পারে, সেই সম্পদের যে একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবটা সম্পর্কে কিন্তু কিছু বলা হয়নি। এদিক থেকে সমালোচনার শিকার হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে, জীবনের দ্বিতীয় পর্যায় সম্পর্কে বলা হচ্ছে যে এই সময় মানুষের ব্যয়ের তুলনায় আয় বেশি থাকে, কিন্তু সবসময় কিন্তু ব্যয়ের তুলনায় আয় নাও থাকতে পারে। অনেকের কিন্তু জীবনের দ্বিতীয় পর্যায়ে যে আয় করে, সেই আয় দিয়ে ওই সময় তার ভোগ ব্যয়টা করতে পারে না। তাহলে কি দিয়ে অতীতের সব ঋণ পরিশোধ করবে, আবার ভবিষ্যতে সঞ্চয় করবে? তাহলে দ্বিতীয় পর্যায়ে সম্পর্কে যে কথা বলছে সেটা সবসময় সঠিক হয় না। তারপর তৃতীয় পর্যায় সম্পর্কে যা বলছে সেটাও সবসময় সঠিক হয় না। তৃতীয় পর্যায় সম্পর্কে বলছে যে এই সময় মানুষের আয় থাকে না, ফলে অতীতের সঞ্চয় থেকে সে ভোগ করে, কিন্তু এই কথাও বাস্তবসম্মত নয়। কারণ দ্বিতীয় পর্যায়ে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কিছু দাঁড় করাতে পারে যে দিয়ে জীবনের তৃতীয় পর্যায়ে আয় অনেক বেশিও থাকতে পারে তার ভোগের তুলনায়। সুতরাং তৃতীয় পর্যায় সম্পর্কে জীবনচক্র উপসিদ্ধান্তে যে কথা বলা হয়েছে সেটা সব ক্ষেত্রে সঠিক নয়। তারপর হচ্ছে পাশে হচ্ছে চলতি আয়। জীবনচক্র উপসিদ্ধান্তে যে ভোগ সম্পর্কে বলা হয়েছে সেখানে বলছে যে মানুষের জীবনব্যাপী একটা পরিকল্পনা থাকে, কিন্তু মানুষের জীবনে যে চলতি আয়ের একটা প্রভাব থাকে সেই বিষয়টা কিন্তু অস্বীকার করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে চলতি আয় যখন বেড়ে যায়, চলতি আয় মানেই হচ্ছে বর্তমান আয় দ্বিতীয় পর্যায়ে যখন অনেক বেড়ে যায়, তখন মানুষের ভোগটা কিন্তু অনেক বাড়াইয়াও দিতে পারে। আবার তৃতীয় পর্যায়ে যখন মানুষের আয় কমে যায়, তখন কিন্তু সে ভোগ কমাতে পারে। প্রথম পর্যায়ে যখন মানুষের আয় থাকে না, তখন সে কিন্তু ভোগ কমাতে পারে। সুতরাং চলতি আয় যে ভোগের ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে, সেই বিষয়টা কিন্তু এই তত্ত্বে অস্বীকার করা হয়েছে। তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি যে ভোগের ক্ষেত্রে চলতি আয়ের প্রভাবকে অস্বীকার করা হয়েছে। জীবনের তৃতীয় পর্যায়ে মানুষের আয় থাকে না, কিন্তু বাস্তবে সব ক্ষেত্রে এই সব কথা সত্য নয়। জীবনের দ্বিতীয় পর্যায়ে মানুষ অতিরিক্ত আয় থাকে যেটা সঞ্চয় করে, এটা সব ক্ষেত্রে সত্য হয় না। তারপর হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিষয়টি এই তত্ত্বে অস্বীকার করা হয়েছে। আর মানুষ জীবনব্যাপী যে ভোগের পরিকল্পনার কথা হয়েছে, বাস্তবে এটা করা যায় না। তাহলে এভাবে আমরা কিন্তু সংক্ষেপে এই ব্যাখ্যাগুলো দিতে পারি। এভাবেই আমরা ভোগের জীবনচক্র উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করতে পারি। পরীক্ষাতে আসলে সাধারণত এভাবে লিখলেই হবে। আর এই প্রশ্নটা সাধারণত কিন্তু 10 মার্কের পরীক্ষাতে বারবার পরীক্ষাতে আসে। সুতরাং এটা ভালো করে তোমাদের অনুশীলন করতে হবে।